নমস্কার, গল্পের কোলাহলের ৫৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি ৩টি সত্যি ঘটনা, যেটা এসেছে আমাদের মেলে। প্রথম দুটি ঘটনা মারাত্মক ঘটনা, যেখানে ঘটেছে অনেক রকম ভৌতিক এবং অলৌকিক কাজকর্ম। তবে ৩ নম্বর ঘটনাটি আমি আমার সকল শ্রোতাদের হাত জোড় করে অনুরোধ করব, শুনো। সেটাও অলৌকিক, কিন্তু দুঃখের। আশা করি রিলেট করতে পারবে। তোমরা শ্রোতারাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর নতুন সত্য ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। চলি আজকের প্রথম ঘটনায়। যেমনভাবে মেলে ঘটনাটি এসেছে সেরকমটাই আমি শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। আমি বিমল। এই ঘটনাটি পাঠাচ্ছি পূর্ব মেদিনীপুরের জলপাই থেকে। আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। জামাই ষষ্ঠীর দিন আমার শ্বশুরবাড়ি হাদিয়াতে। আমার নতুন বিয়ে হয়েছিল তখন। সেটাই ছিল আমার প্রথম জামাই ষষ্ঠী। এখন জামাই ষষ্ঠীর রীতিরেওয়াজ অনেকটাই পাল্টে গিয়েছে, তবে তখনের সময় জামাই ষষ্ঠী মানে একটা বিরাট ব্যাপার, আবার প্রথমবার বলে কথা। আমার বউকে নিয়ে আমি শ্বশুরবাড়িতে আগের দিনেই পৌঁছে গিয়েছিলাম হাদিয়াতে। শাশুড়িমা আর আমার বউ পরের দিনের সুস্বাদু সব রান্নার আয়োজন করবে বলে তোড়জোড় করছিল। আমার শ্বশুরের সাথে আমি বাইরের দাওয়াতে বসে একটু গল্প করছিলাম। শ্বশুরমশাইয়ের একটা দুঃখ ছিল যে আমার জন্যে সে ইলিশ মাছ আনতে পারেনি। প্রথম জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ না খাওয়াতে পেরে আমার কাছে সেটার দুঃখ প্রকাশ করছিল। আমি বোঝাই তাতে কি হয়েছে, পরে না হয় এসে খেয়ে যাব। এইসব নিয়েই হাসাহাসি চলছিল আমাদের মধ্যে। তবে মনে মনে আমি ঠিক করি পরের দিন ভোর ভোর বেরিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসবো। সেটাই হয়তো ওরা একটু খুশি হবে। ভোরবেলায় আমি শ্বশুরের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। পাশের গ্রামের জেলেদের একটা বাজার বসতো, সেখানেই যাই। তখনও আলো ফুটতে অনেকটাই দেরি। আমার বউকে বলে এসেছিলাম, আর বারণও করে এসেছিলাম এই কথাটা যেন শ্বশুর শাশুড়িকে না বলে। বাজারে গিয়ে ইলিশ মাছ পেয়ে যাই। তখন দামটা একটু চড়া ছিল, তাও নিয়ে নিই। এবার যখন ফিরতে শুরু করি শ্বশুর বাড়ির দিকে, তখন আমার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। ইলিশ মাছের ব্যাগটা সাইকেলের সামনের হ্যান্ডেলে ঝুলিয়ে আমি সাইকেল চালিয়ে ফিরছিলাম। রাস্তার দুধারে ছিল বিশাল বিশাল চাষের জমি। রাস্তা প্রায় ফাঁকা। দূরে ওই চাষের জমির মধ্যে আমার চোখে পড়ল দপ দপ করে মশালের আলোর মতো কিছু জ্বলে উঠছে এক এক করে, আর সেটা দুদিকেই হচ্ছে। আমার মনে ভয় হয় ডাকাতের। কিছুক্ষণ সাইকেলটা দাঁড় করিয়ে আমি দেখতে থাকি ভালো করে ওই আলোগুলো। হ্যাঁ, পুরো মশালের মতো আলো, তবে সেগুলো নড়ছে না, স্থির হয়ে রয়েছে। আমি আবার এগোতে থাকি সাইকেল চালিয়ে। এবার দেখি ওই আলোগুলো দুদিকের ধানের জমি থেকে আমার সামনের রাস্তার দিকে এগিয়ে আসছে, আর সেগুলো মৃদু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তার কাছাকাছি এসে সেগুলো ধপ করে নিভে যায়। চারিদিক তখন ভালোই অন্ধকার। আমার ভয় লাগে। জোরে প্যাডেলে পা দিয়ে সাইকেলটা ছুটিয়ে দিই। তখনই আবার দাঁড়িয়ে যাই। সামনের রাস্তার ওপর দেখতে পাই একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, রাস্তার একদম ঠিক মাঝখানে। আমার ভয় বাড়ে, কারণ তার শরীরের আয়তন অতীব লম্বা, যা কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না। দোতলা বাড়ির সমান লম্বা, পাগুলো ঢ্যাঙা ঢ্যাঙা বাঁশের মতো। আমি দাঁড়িয়ে থাকি রাস্তার মধ্যেই, এগোই না, কারণ আমি জানতাম আমি এগোলেই মৃত্যু নিশ্চিত।
ইতিমধ্যে আমার চোখে পড়ে ওই লম্বা জিভটি এগোচ্ছে আমার দিকে ধীর পায়, আর মুখ দিয়ে বেরোচ্ছে এক অদ্ভুত শব্দ, যার আওয়াজে আমার পাঁজরের হাড়গুলো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি কখন জ্ঞান হারিয়েছিলাম আমার মনে নেই। সকালে শ্বশুরবাড়ির খাটে আমার জ্ঞান ফেরে। পাশে দেখি আমার বউ আর শাশুড়ি চিন্তিত মুখে বসে রয়েছে। আমি ওদের থেকে জানতে পারি আমাকে নাকি গ্রামের কিছু লোক ভোরবেলায় ওই রাস্তায় সাইকেল নিয়ে পড়ে থাকতে দেখে। আমাকে যেহেতু চিনত, তাই তারা বাড়ি দিয়ে যায়। আমার সাথে যা ঘটেছিল সেগুলো শোনার পর আমার শাশুড়ি মা বলে, সেই ব্যাগের ইলিশ মাছগুলো আধ খাওয়া অবস্থায় ছিল। কেউ যেন খুবলে খুবলে খেয়েছিল ইলিশ মাছগুলো। আমার শ্বশুর পরে আমাকে বলেছিল, ওই চাষের জমিতে ভোর রাত্রিরে অশরীরীরা খাওয়ারের জন্য ওত পেতে থাকে। আমার সাথে যদি সেদিন মাছটা না থাকতো, তাহলে হয়তো আমাকে খুবলে খেত। বাপরে, আপনার সাথে মারাত্মক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম রাতের অন্ধকারে আলো দেখতে পাওয়া নিয়ে একটা ঘটনার আগেও আমরা শুনেছিলাম এই চ্যানেলে, খুব সম্ভবত এপিসোড 36 মনে হয়। যাই হোক, খুব ভাল লাগলো আপনার ঘটনাটি। শ্রোতা বন্ধুরা, জানাও কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি কমেন্ট করে। চলি আজকের দ্বিতীয় ঘটনায়, যেটা এসেছে আমাদের মেলে। যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পড়ে শোনাচ্ছি। অয়নদা, আমি মীনাক্ষী। এই ঘটনাটি পাঠাচ্ছি কলকাতার বাঘা যতীন থেকে। ঘটনাটি বেশ পুরনো, আমার বাড়িকে নিয়ে। বর্তমানে আমরা এই বাড়িতেই থাকি। আমি যখন অনেকটাই ছোট, তখন যাদবপুরের কাছে একটি বাড়িতে আমরা ভাড়া থাকতাম। আমার বাবা বাঘা যতীনের এই বাড়িটি কেনে একটি পরিবারের থেকে 2003 সালে। তারপর আমরা এখানে আসি সবাই মিলে। তখন আমাদের পরিবারে ছিল আমার ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা আর আমি। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কর্মরত ছিল তখন। বর্তমানে আমার বাবা রিটায়ার্ড পারসন। আমার বাবাকে কাজের সূত্রে মাঝে মাঝেই বাইরে থাকতে হতো অনেক দিনের জন্য। তাই নতুন বাড়িতে আসার পরে বেশিরভাগ সময় আমরা 4 জনে থাকতাম। বাড়িটি আমাদের দোতলা। নিচের তলায় থাকতো আমার ঠাকুমা দাদু, আর ওপর তলায় থাকতাম আমরা। নতুন বাড়িতে আসার 1 সপ্তাহর মধ্যেই শুরু হলো কিছু অদ্ভুত জিনিসপত্র। আমার দাদু যখন নিচের তলার দালানে বসে খবরের কাগজ বা কোনো বই পড়ত, দেখতে পেত কেউ যেন উপর তলার সিঁড়ি থেকে দাদুকে উঁকি মেরে দেখছে। এই কথাগুলো আমার দাদু বলতো, তবে সবাই ভাবতো বার্ধক্যর জন্য হয়তো এরকম ভুলভাল দেখছে দাদু। এরকমই একদিন তখন বাবা বাইরে গিয়েছিল। সকালবেলায় দাদু বাড়িতে হঠাৎ চেঁচামেচি শুরু করে। বলে দাদুর ঘরের দরজার সামনে একটি মেয়ে নাকি হাসছিল দাদুকে দেখে। এর কিছুদিন বাদে ঠাকুরদা মারা যায়। 2-3 মাস কেটে যায়। একদিন আমার মা আমাকে নিয়ে একটু বেরিয়েছিল বাইরে। বাবা তখন ছিল না কলকাতায়। বাড়িতে ঠাকুমা একাই ছিল। আমরা যখন বাড়ির দিকে ফিরছি, আমার মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে হঠাৎ। আমি বুঝতে পারি না। মাকে দেখি তাকিয়ে রয়েছে আমাদের বাড়ির ওপর দিকে। মায়ের চোখ অনুসরণ করে আমি দেখি আমাদের উপরতলার অন্ধকার বারান্দা থেকে 2 পা ঝুলছে, আর সেগুলো দুলছে, ঠিক যেন কেউ বারান্দায় বসে পা দোলাচ্ছে। মা তাড়াতাড়ি আমাকে নিয়ে বাড়িতে ঢোকে। ঠাকুমাকে দেখে নিচের তলায় বই পড়ছিল তখন। ওপরে গিয়ে দেখা যায় বারান্দা ফাঁকা। এরপর একদিন তখন আমার বাবা ছিল বাড়িতে, ওপরের ঘরে কিছু কাজ করছিল। আমি মায়ের সাথে নিচে ঠাকুমার ঘরে ছিলাম। বাবা নেমে আসে নিচে। আমাকে হঠাৎ বলে আমি নাকি ডাকলাম বাবাকে ছাদের সিঁড়ি থেকে।
ছাদে গিয়ে আমাকে না দেখতে পেয়ে বাবা নিচে খুঁজতে আসে আমাকে। আমার মা তখনও বাবাকে সেদিনের ঘটনাটি বলেনি। আমার ঠাকুমা তখন বলে বাবাকে, বাবা হেসেই উড়িয়ে দেয়। পাড়ার অনেক লোকজনই আমার ঠাকুমা আর আমার মাকে বলেছিল অনেক রাত্রিরে কেউ যেন আমাদের ওপরের ছাদের পাঁচিলে বসে থাকে। সবাই ভেবেছিল সেটা হয়তো আমি, তাই চিন্তায় বলেছিল সেটা মা আর ঠাকুমাকে। তবে আমার মা ঠাকুমা জানতো যে অত রাতে ছাদে আমি উঠি না একা। ওরা বুঝতে পারছিল এই বাড়িতে এমন কিছু রয়েছে যার দেখা অনেকেই পাচ্ছে। আর আমার ঠাকুরদার কথাগুলো তখন সবার সত্যি বলে মনে হচ্ছিল। এরকমই একদিন আমি পড়ছিলাম ঠাকুমার ঘরে। বাবা আর মা বেরিয়েছিল একটু। কিছুক্ষণ বাদে হঠাৎ ঠাকুমার ঘরের দরজার বাইরে আমি আর ঠাকুমা পরিষ্কার দেখতে পাই কেউ দালান দিয়ে হেঁটে ওপরের সিঁড়ির দিকে চলে গেল। আমার ঠাকুমা সাথে সাথে ঘরের দরজার বাইরে গিয়ে দেখে, আমিও যাই পেছনে ভয় ভয়, কিন্তু কাউকে দেখতে পাই না। আর এত ঘন ঘন বাড়িতে এরকম অলৌকিক কাজকর্ম হওয়ার জন্য বাবা অবশেষে রাজি হয় ওঝা ডেকে আনার। আমার ঠাকুরদার চেনা একজন ছিলেন। ঠাকুমা তারই খবর দেয় আমার বাবাকে। তাকেই বাবা নিয়ে আসে আমাদের বাড়িতে। তিনি বলেন ওই বাড়ির ওপরটা খারাপ, সেখানেই একটি যজ্ঞ করবে বলে। এক শুভ দিন দেখে যজ্ঞ হয়। উনি আর একটা কথা বলেন যে যখন উনি যজ্ঞ সেরে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ওনাকে যেন কেউ না ডাকে আর ওনার সাথে যেন কেউ কথা না বলে। আমি জানি না উনি এরকমটা কেন বলেছিল। যজ্ঞ সেরে উনি বেরিয়ে যান বাড়ি থেকে। তারপর থেকে আমাদের বাড়িতে আর কখনো কোনো এরকম অলৌকিক জিনিসপত্র হয়নি। তবে এত বছরে আমি আর আমার পরিবারের সকলে আমাদের পাড়া থেকে আস্তে আস্তে জানতে পেরেছিলাম এই বাড়িতে আগে যারা থাকতো তাদের আমার বয়সে একটি মেয়ে ছিল। হঠাৎ করেই একদিন সেই মেয়েটি নাকি নিজেকে শেষ করে দেয়। কেন সেটা করেছিল কেউই তা জানে না। তারপর ওনারা এই বাড়ি বিক্রি করে চলে যায় আর সেই বাড়ি কেনে আমার বাবা। মীনাক্ষী, খুব ভালো লাগলো আমাদের চ্যানেলে তোমার জীবনের এই ঘটনাটি যে পাঠিয়েছ। এরকমটা হয়ে থাকে, ওঝারা যখন কোনো অপশক্তিকে নিয়ে চলে যায় বা অপশক্তির যখন দমন করে, তারা যখন চলে যায় ওরা বলে যে ওনাদের পিছু না ডাকতে, তাতে করে ওই শক্তিটা হয়তো আবার ফিরে আসার চান্স থাকে। এরকমটা আমার ধারণা, শুনেছি লোকের মুখে। যাই হোক, অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি। চলি আজকের তৃতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে সুমিত্রা বালি থেকে। নমস্কার অয়ন, আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা হয়তো অতটা ভয়ের নয় যেরকমটা তুমি বলে থাকো তোমার চ্যানেলে। আমার ঘটনাটি অলৌকিক, তবে সেটা দুঃখের। আমার কাছে তো অনেকটাই দুঃখের। আজও আমার চোখ জলে ভিজে যাচ্ছে এই ঘটনাটি লিখতে গিয়ে। 2022-এ আমি একটি কোম্পানিতে চাকরি পাই সল্ট লেকে। আমার ডিউটি টাইমিংটা একটু রাতের দিকে ছিল বলে আমাকে অফিসের গাড়ি ড্রপ করে দিত। আমার বাড়ির সামনে থাকতো কিছু কুকুর। তার মধ্যে একটা কুকুর ছিল আমার খুব কাছের। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই আমি কোনোদিনও বাড়িতে পুষতে পারিনি তাকে। তবে আমার খুব কাছের ছিল ওই কুকুরটি। রাস্তার কুকুর হলেও তার চোখগুলো ছিল খুব সুন্দর, কটা কটা চোখ। খেতে হয়তো দিতাম আমার সামর্থ্য মতো, কারণ বাড়ির অন্যরা খুবই অপছন্দ করত এরকম রাস্তার কুকুরের গায়ে হাত দেওয়াটা বা তাদের আদর করা। যদিও আমি এসব মানতাম না, এখনো আমি এগুলো মানি না।
তো আমি যখন রাতের বেলায় ক্যাব থেকে নামতাম, আমি দেখতাম ওই কুকুরটি বসে রয়েছে আমার অপেক্ষায় গলির মুখে। ওর আমি নাম রেখেছিলাম ভূতু। কানগুলো ঝুলে থাকতো মাথার দুপাশে। আমাকে রাতের বেলায় গাড়ি থেকে নামতে দেখলেই ছুটে আসতো। জানতো যে আমার কাছে খাবারের কিছুই নেই, তাও আসতো একটু ভালোবাসার জন্য শুধু। তারপর আমার সাথে সাথে হেঁটে আমার বাড়ি অবধি যেত। আমি ঢুকে গেলে ও চলে যেত। আমার মায়া খুব বাড়তে থাকে ওর ওপর। বাড়িতে অনেক ঝামেলা করি, মা বাবা রাজি হলেও বাড়ির বাকিরা একদমই রাজি হয় না, তাই ওকে ঘরে তুলতে পারি না। একদিন অফিস থেকে ফেরার সময় গাড়ি থেকে নেমে দেখি ভূতু বসে নেই। আমার তো সেই সময়ই চিন্তা হতে শুরু করে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলি। বাবা মা আমাকে সান্ত্বনা দেয় যে কোথাও হয়তো রয়েছে, কাল সকালে দেখবি ও আসবে। তবে সকালেও এলো না। আমি বাইরে বেরিয়ে অনেক ডাকাডাকি করলাম। অন্য সব কুকুররা এলো, তবে ভূতুকে আমি দেখতে পেলাম না। বাকিদের বিস্কুট দিয়ে আমি ঘরে ঢুকে যাই। সেই দিন আমি আর অফিস যাই না। মনটা খারাপ ছিল খুবই। তবে যে খারাপটা আমি ভেবেছিলাম সেটাই ফলল। বাবা বেলার দিকে এসে খবর দেয় ভূতুকে নাকি কিছু লোক পিটিয়ে মেরে দিয়েছে পাশের পাড়ায়। ওখানে নাকি ও কোনোভাবে চলে গিয়েছিল, সেখানের কুকুরদের সাথে চেঁচাচ্ছিল, তাই ওখানের স্থানীয় লোকেরা ওকে মেরে দেয়। আমার বুকটা ভেঙে দুটো টুকরো হয়ে যায়। আর যা রাগ হয় সেটা তোমাকে লিখে বোঝাতে পারবো না। আর ভূতুর দেহটাও নাকি সকালে মিউনিসিপ্যালিটির গাড়িতে তুলে দিয়েছিল। এসব কথা আমি কানে শুনতে পারছিলাম না, পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। 1 সপ্তাহ কেটে যায়, আমি আর অফিস যাই না। অফিস থেকে অনেক ফোন করে, মেল করে, আমি যাই না। ঠিক করি আমি অফিস ছেড়ে দেব, কারণ রাতের বেলায় প্রতিদিন আমি গাড়ি থেকে নামলে তো আর ভূতুকে দেখতে পাবো না। আমার বাবা মা অনেক বোঝায়, আর 2 সপ্তাহ বাদ থেকে আমার ডিউটির টাইম চেঞ্জ হয়ে যেত। আমিও সেই ভেবে নিজেকে শক্ত করে অফিসে যাই। পরের দিন রাতের বেলায় গাড়ি ড্রপ করে দিয়ে চলে যায়। গাড়ি থেকে নেমে গলির মুখে আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। ভাবি এই হয়তো ভূতু ছুটে আসবে আমার দিকে, কিন্তু আসে না। নিজেকে বোঝাই ও মারা গেছে। তারপর 1 পা হাঁটতেই আমি সত্যি অন্ধকারের ভেতর থেকে ভূতুর গলা শুনতে পাই। আমি স্পষ্ট দেখতে পাই আমার বাড়ির সামনের অন্ধকারে ভূতু বসে লেজ নাড়ছে। আসছে না তবে আমার কাছে, বসে ও কুই কুই করছে, যেন ওর মনে খুব খুশি ও আমাকে দেখতে পেয়েছে। আমার সেটায় ভয় লাগে না। আমি কাঁদতে কাঁদতে ছুটে যাই ওর দিকে। শুনতে পাই কুই কুই আওয়াজটা, আর পাই ওর গায়ের গন্ধটা, তবে ওকে আর দেখতে পাই না। তবে আমি জানি ও আমাকে দেখা দিতে এসেছিল, কারণ শেষ রাত্রিরে তো ও আমার সাথে না দেখা করেই চলে গেছিল। তারপর তো আর ওর সাথে আমার দেখা হয়নি। সুমিত্রা, আই ট্রুলি রিলেট উইথ ইয়োর স্টোরি। ভূতু ভালো আছে মানুষের থেকে দূরে, এটা মানতে হবে। তোমার ঘটনাটি পড়তে গিয়ে আমার নিজের জীবনের কিছু জিনিস মনে পড়ে যাচ্ছিল। আমারও একজন ছিল এরকম, তার নাম দিয়েছিলাম ঢোলু। আমি অপেক্ষায় ছিলাম ওর দেখা পাওয়ার, কিন্তু পাইনি। ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের 3য় ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।